তাহলে এনজাইম এত হাই রেটে কি করে কাজ করে, এনজাইম এত হাই রেটে কি করে কাজ করে সেটা আমরা এবার একটু জানব। এতক্ষণ যেটা জেনেছি যে হ্যাঁ এনজাইম হাই রেটে কাজ করে। হাউ ডাজ এনজাইম ব্রিংস অ্যাবাউট সাচ হাই রেটস অফ কেমিক্যাল কনভার্সন? যখন কেমিক্যালি কনভার্টেড হয় একটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে, তাহলে এটা কীভাবে হাই রেটে হয়। We have already understood that the idea an active site of enzyme আমরা জানি, chemical or metabolic conversion, chemical or metabolic conversion refers to a reaction এটা আমরা জেনেছি। chemical which is converted into product for P is called substrate. তাহলে which is substrate? Substrate is the edible or non-edible matter which is converted by enzyme into product, that is called substrate. Hence enzyme, that is protein, is three-dimensional structure. আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে থ্রি ডাইমেনশনাল না হলে এনজাইমেটিক কাজ করতে পারবেন না, ইনক্লুডিং অ্যান অ্যাক্টিভ সাইট। তাহলে এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকবে যেটা কনভার্ট সাবস্ট্রেট ইনটু প্রোডাক্ট। সিম্বলিক্যালি আমরা তাকে বলি কি S2P। অ্যাকর্ডিং টু এনসিইআরটি যেহেতু আমাদের এটা লাইন বাই লাইন একটু দেখে পড়ে নিতেই হবে। Now we understood that the substrate S has to bind the enzyme and active site, clear, within a given clip or pocket. অ্যাক্টিভ সাইটটা কোথায় থাকছে? পকেটের মধ্যে থাকছে। দ্য সাবস্ট্রেট হ্যাজ টু ডিফিউজড মানে কি গোলে মিশে যাচ্ছে না, কিন্তু ডিফিউজড হচ্ছে কি কেমিক্যাল বন্ডের মাধ্যমে। কেমিক্যাল বন্ডের মাধ্যমে এক হাত দিয়ে অ্যাক্টিভ সাইটকে ধরছে সাবস্ট্রেট, আর এক হাত দিয়ে সে ধরবে হচ্ছে যে কোফ্যাক্টর থাকবে, ঠিক আছে, যার ফলে এনজাইম কিন্তু কাজ করতে পারবে। এটা পরবর্তীতে আরও ক্লিয়ার হয়ে যাবে। ডিফিউজ টু অ্যাক্টিভ সাইট, দ্যাট ইজ ট্রু দ্যাট ইজ দাস অব্লিগেটরি, ম্যান্ডেটারি হতেই হবে, না হলে না। অব্লিগেটরি আর ফ্যাকাল্টেটিভ দুটো টার্ম আমরা পাবো। অব্লিগেটিভ মানে অবশ্যম্ভাবী, ফ্যাকাল্টেটিভ মানে হতেও পারে না হতে পারে। যেমন ফ্যাকাল্টেটিভ হেটারোটপস ইউগ্লিনা, কারণ সানলাইট পেলে সে ফোটোটপস, সানলাইট পেলে সে হেটারোটপস, তার মানে সে মিক্সোট্রফিক নিউট্রিশন। ঠিক একইভাবে অব্লিগেটরি বলছে অ্যান অব্লিগেটরি ফরমেশন অফ ইএস কমপ্লেক্স হতেই হবে। ইএস বলতে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ই স্ট্যান্ড ফর এনজাইম। দিস কমপ্লেক্স ফরমেশন ইজ ট্যানজিয়েন্ট মানে কি টেম্পোরারি। এই যে এনজাইম প্লাস সাবস্ট্রেট তৈরি করলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ইট ইজ ট্রানজিয়েন্ট অর টেম্পোরারি। টেম্পোরারি কথাটা বললে ভালোভাবে বুঝতে পারবে। টেম্পোরারি ডিউরিং দ্য স্টেট where substrate is bound to the enzyme active site, a new structure of the substrate called transition state of structure is formed. ব্যাপারটা কি বলবো, যে কথাটা আমি আগে বললাম যে সাবস্ট্রেট যখন অ্যাক্টিভ সাইট অফ এনজাইমের মধ্যে যাচ্ছে, যাওয়ার পরে সে একটা নিউ স্ট্রাকচার ফর্ম করতে পারছে, সেই কথাটা এখানে কিন্তু বলল। নিউ স্ট্রাকচার, কিন্তু কনভার্সন হয়নি, কিন্তু স্ট্রাকচারটা খানিকটা চেঞ্জ হয়েছে।
ভেরি সুন, খুব তাড়াতাড়ি, আফটার দ্য এক্সপেক্টেড বন্ড ব্রেকিং অর মেকিং। তাহলে বন্ড ব্রেকিং এবং মেকিং করলো কে? এনজাইম। উইথ দ্য হেল্প অফ এনজাইম ইজ কমপ্লিটেড, দ্য প্রোডাক্ট ইজ রিলিজ ফ্রম দ্য অ্যাক্টিভ সাইড। তাহলে ছিল কি? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এটা হয়ে গেল এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। দেন এনজাইম বেরিয়ে আসলো আলাদা, প্রোডাক্ট বেরিয়ে আসলো আলাদা। এনজাইম চলে যাবে আবার সেই সাবস্ট্রেটের কাছে, তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তাহলে এই চক্রটা বারবার হতে থাকবে যতক্ষণ না সাবস্ট্রেট শেষ হচ্ছে। দ্য পাথওয়ে of this transformation must go through so called transition, alteration, state of structure। তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাচ্ছে। E plus S, ES complex, then change into, এখানে এনজাইমের মাধ্যমে হয়ে গেল কি চেঞ্জ ইন্টু এনজাইম প্রোডাক্ট, দেন এনজাইম অ্যান্ড প্রোডাক্ট। Enzyme complex and enzyme product complex are transition, that is alteration state, দুটোই alteration state আমরা তাদের বলবো। There could be many more altered structural stages, প্রচুর altered structural stage হয় between stable substrate and the product। যদি যেটা মাল্টি স্টেপ হয় তাহলে তো অনেকগুলো হবেই, আর যদি সিঙ্গেল হয় তাতেও তো দুটো স্টেজ হবে, একটা এনজাইম সাবস্ট্রেট আর একটা হচ্ছে এনজাইম প্রোডাক্ট। অল আদার ইমিডিয়েটলি স্ট্রাকচারাল স্টেটস আর আনস্টেবল। তাহলে এনজাইম স্টেবল, সাবস্ট্রেট স্টেবল, প্রোডাক্ট স্টেবল, এছাড়া বাকি যা পড়ে থাকলো সবই হচ্ছে আনস্টেবল। স্টেবিলিটি ইজ সামথিং রিলেটেড টু এনার্জি স্ট্যাটাস অফ মলিকুল অর দ্য স্ট্রাকচার। যেটা প্রথমে বলে এসছি যে ফ্রি এনার্জি, সাবস্ট্রেটের কিছু ফ্রি এনার্জি থাকে, আবার প্রোডাক্টেরও কিছু ফ্রি এনার্জি থাকবে। সেই কথাটা কিন্তু এখানে বললো, রিপিট করলো, ঘুরিয়ে রিপিট করলো। এনসিইআরটির কাজটাই হচ্ছে তাই, যে আমি একটু বলে দেবো, বাকিটা তুমি বুঝে নিতে হবে, কারণ তোমরা এখন 11-12 উঠে গেছো। ইন দ্য ফলোয়িং গ্রাফ, কোন গ্রাফ? না, এরকম একটা গ্রাফ, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে আমরা দেখতে পাবো প্রোডাক্টের একটা নিজস্ব, সাবস্ট্রেট একটা নিজস্ব এনার্জি থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই সাবস্ট্রেট এই করে এই আসছে, এটা হচ্ছে ফ্রি এনার্জি, আর এটা প্রোগ্রেস। আমি লিখছি না, পরে আছে তো লেখা, আর লিখছি না। তাহলে এটা ছিল সাবস্ট্রেট, এটা প্রোডাক্ট। তাহলে এখানে বোঝাই যাচ্ছে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি অনেক বেশি প্রোডাক্টের থেকে। তাহলে এটা এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? এখানে তো এনার্জি বেশি, এখানে কম, তাহলে এটা বেরিয়ে যাবে, প্লাস হিট হবে, প্লাস হিট এনার্জি, তাহলে এক্সোথার্মিক। আর যদি এরকম না হয়, যদি উল্টো জিনিস হতো, তাহলে এন্ডোথার্মিক হতো। এবার এখানে যেটা আঁকা হলো, এই যে এইখান থেকে এইটুক যে এরিয়াটা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম। কিন্তু এনজাইম যখন দিচ্ছি তার অ্যাক্টিভেশন এনার্জি আরও কমে যাচ্ছে, প্রোডাক্ট কিন্তু সেই সেমই হচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ইএসি বলা অ্যাক্টিভেশন এনার্জি, এটা কমে যাচ্ছে। তাহলে এনজাইমের কাজ হচ্ছে কি? অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেওয়া।
প্রোডাক্টের এবং সাবস্ট্রেটের ফ্রি এনার্জির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যা ছিল তাই থাকবে, সে কোনো এফেক্ট করবে না। ওই জন্য বলা হয় ডেল্টা, ডেল্টা চিহ্ন দিয়ে এটা শো করানো হয়। কি বলা হলো, ইন দ্য ফলোয়িং গ্রাফস ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য কন্টেন্ট। এটাকে বিভব শক্তিও বলা হয়, বাংলায় মানে উচ্চারণ করে লিখেছি এখানে বিভব শক্তি বলতে তোমরা বোঝো, বা ফ্রি এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটাকে তোমরা যদি বুঝতে অসুবিধা সেই জন্য কথাটা আমি এইভাবে লিখলাম। দ্য এক্স রিপ্রেজেন্টস দ্য প্রোগ্রেশন অফ দ্য স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, মানে কীভাবে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে ট্রান্সফরমেশন করছে, কোর্স অফ রিয়াকশন অর স্টেট থ্রু দ্য ট্রানজিশন স্টেজ, কীভাবে সেটা প্রোডাক্টে পরিণত হচ্ছে সেটাও আমরা এই গ্রাফের সাহায্যে আমরা দেখতে পাবো। ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ, এইটাকে কিন্তু ভুললে চলবে না। এটা হচ্ছে ওয়াই, এটা এক্স যদি হয় তাহলে প্রোগ্রেস অফ রিয়াকশন এদিকে যাচ্ছে, আর এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলছি, দ্যাট ইজ ফ্রি এনার্জি। তো যখন সাবস্ট্রেট, এখানে মনে করো যে কোনো একটা সাবজেক্ট যদি দিই, সেই সাবস্ট্রেটটা যখন নর্মাল কন্ডিশনে তার একটা এনার্জি ছিল, তার মানে এটা এক্সোথার্মিক। এই যে অ্যাক্টিভেশন এনার্জি যা এখানে আছে সেইভাবে কিন্তু লেভেলিং আসে, ভেরি কেয়ারফুল, এটা না দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বললো এটা কি হবে, এটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বললো এটা কি হবে, এটাকে কিছু না লিখে বললে এটা কি হবে, সেই জন্য এটাকে ভালো করে আমাদের জানতে হবে। তাহলে এটা অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম, এই যে এইটা, আর অ্যাক্টিভেশন উইথ এনজাইম অনেক কম, অ্যাকর্ডিং টু এনসিইআরটি। আমাদের এটা ভালো করে বুঝে নিতেই হবে। এবার পাশে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে তোমার বোঝার জন্য, ইএ। ইএ হচ্ছে কি, আনক্যাটালাইজড, দ্যাট ইজ এনজাইম নট রিকোয়ার্ড। অ্যান আনক্যাটালাইজড reaction requires a higher activation energy than does a catalyzed reaction. যদি আনক্যাটালাইজড রিয়াকশন মানে কি, এনজাইম দিয়েই তো ক্যাটালাইজ হবে, তাহলে সেখানে এনার্জি কম লাগবে। আর যদি উইদাউট এনার্জি হয়, উইদাউট এনজাইম হয়, তাহলে এনার্জি অনেক বেশি লাগবে। আর এই প্রোডাক্টটা তৈরি হবে, ডেল্টা জি বলা হয়। এখানে এই জন্য বলা হচ্ছে, লাইনটা ভালো করে পড়ো, তোমার কি এতক্ষণ যা বলেছি তাই, দেয়ার ইজ নো ডিফারেন্স অফ ফ্রি এনার্জি বিটুইন ক্যাটালাইজ অ্যান্ড আনক্যাটালাইজ রিয়াকশন। এই যে ফ্রি এনার্জি অফ সাবস্ট্রেট, এই ফ্রি এনার্জি অফ প্রোডাক্ট, এটা উপর কোনো খবরদারি করে না আনক্যাটালাইজ বা ক্যাটালাইজ রিয়াকশন, কারণ প্রোডাক্টে একটা নিজস্ব ফ্রি এনার্জি থাকে, সাবস্ট্রেটেরও নিজস্ব এনার্জি থাকে। এনজাইম কোথায় কাজ করবে না, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমাবে। এনজাইমের কাজ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিটা কমাবে। এনজাইম কখনোই রিয়াকশান শুরু করতে সাহায্য করে না, অ্যাক্টিভেট করে এবং অ্যাক্সিলারেট করে, বা ত্বরণ বা মন্দন করে, দুটো একটা করতেই পারে, সেটা অন্য কথা। ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটা মাথায় রাখতে হবে। এই ডায়াগ্রামটাকে আমি আরও এলাবোরেট করলাম কিভাবে না, পোটেনশিয়াল এনার্জি এটা তো বোঝাই হয়ে গেছে, ট্রানজিশন, অ্যাক্টিভেশন এনার্জি, আনক্যাটালাইজড আর ক্যাটালাইজড, রিলিজ অফ এনার্জি আনচেঞ্জেবল আইদার প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এনজাইম। ঠিক আছে, এই যে এইটা কোনোটা প্রোডাক্টের যা থাকবে তাই থাকবে, কোনো কিছু হবে না। For a reaction to start, an external supply of energy is needed. This is called activation energy. তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলবো, যে এক্সটার্নাল কিছু এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। যদি উইদাউট এনজাইম হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি বেশি হবে, কাজ করবে, অ্যাক্টিভেশন বেশি হবে। আর যদি উইথ এনজাইম হয় অ্যাক্টিভেশন এনার্জি কম হবে। এখানে আমরা সাবস্ট্রেট নিয়েছি দুটো, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন।
তৈরি করেছে যে কার্বনিক অ্যাসিড। তো এই সেই কথাটাই যে এটা যখনই আমরা কার্বনিক অ্যানহাইড্রেস দিলাম তখন 6 লাখ পার সেকেন্ডে তৈরি হলো, যেটা আমাদের এনসিইআরটিতে আছে। আমরা এনসিইআরটির বাইরে কিন্তু একদম কথা বলছি না, কারণ এখান থেকে এনসিইআরটি থেকেই কিন্তু কোশ্চেনগুলো হয়। যেখানে যেখানে বাইরে থেকে কোশ্চেন হয় সেটা তো আমরা যাবই। নেক্সট কি বলছে, উই উড নোটিস টু থিংস, দ্য এনার্জি লেভেল ডিফারেন্স বিটুইন সাবস্টেট অ্যান্ড প্রোডাক্ট। এখানে হচ্ছে এক্সোথার্মিক, এইখানে যেটা দেখালো সেটা হচ্ছে এক্সোথার্মিক। ইফ এনার্জি লেভেল পি ইজ অ্যাট এ লোয়ার লেভেল দ্যান এস, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক রিয়াকশন, ওয়ান নিড নট সাপ্লাই এনার্জি। আমাদের আর সাপ্লাই করতে হবে না, কিন্তু যদি এন্ডোথার্মিক হয় তাহলে এনার্জির প্রয়োজন হবে টু ফর্ম প্রোডাক্ট। তাহলে কখন এক্সোথার্মিক হচ্ছে কখন এন্ডোথার্মিক হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো ওই গ্রাফ দেখেই আমরা পরিষ্কার বুঝে যাব। However, where it is an exothermic or spontaneous reaction or an endothermic or energy requiring reaction, S has to go through a much higher energy state or transition state. তার মানে এক্সোথার্মিক হোক বা এন্ডোথার্মিক হোক, সাবস্ট্রেটকে হাই এনার্জিতে যেতেই হবে, কারণ অ্যাক্টিভেশন করার জন্য। The differences in average energy content of S from that of the transition state is called activation energy. তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলবো? সেই পার্থক্য যেখানে নর্মাল অবস্থায় সাবস্ট্রেটের যে এনার্জি ছিল সেখান থেকে তাকে কাজ করার যে এনার্জি দেওয়ার জন্য যা তৈরি হলো তাকেই বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি। দ্য ডিফারেন্স অফ অ্যাভারেজ এনার্জি কন্টেন্ট অফ এস from that of this transition state is called, transition state যা ছিল যেটা করলো তাকে আমরা বলছি আমরা নর্মাল কন্ডিশন থেকে যখন ট্রানজিশন স্টেটে আনলো সেই যে এনার্জিটা সেটাকে বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি। এনজাইম থাকলে সেটা কমে যাবে। এনজাইম ইভেনচুয়ালি ব্রিং ডাউন দিস এনার্জি ব্যারিয়ার মেকিং ট্রানজিশন এস টু পি মোর ইজিলি। তাহলে এনজাইম এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে খুব কম করে খুব সুন্দরভাবে করতে পারে। নেচার অফ এনজাইম অ্যাকশন, কীভাবে এনজাইম কাজ করে। ইচ এনজাইম হ্যাজ এ সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, নিশ্চয়ই থাকে, in its molecule, so that the high reactive enzyme substrate complex is produced. The complex is shortly খুব তাড়াতাড়ি বাঁচে বা থেকে যায়, dissociate into product, and unchanged enzyme, দুটো হয় unchanged enzyme with an intermediate formation কি তৈরি করে না এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করে এবং ফ্রি আবার এনজাইম আবার নতুন সাবস্ট্রেটকে নিয়ে আসে। দ্য ফরমেশন অফ ইএস কমপ্লেক্স ইজ এসেন্সিয়াল ফর ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস এটা খুব বিশেষ প্রয়োজন। এনসিইআরটির ডায়াগ্রাম এনসিইআরটিতে যেভাবে বলা হয়েছে সেইভাবেই কিন্তু আমরা দেখে নিলাম। ক্যাটালাইটিক সাইকেল অফ অ্যান এনজাইম অ্যাকশন ক্যান বি ডেসক্রাইব ইন 4 স্টেজ, 4টে স্টেজের মাধ্যমে আমরা বুঝছি। এটা ঠিক, 4টে স্টেজের মাধ্যমে আমাদের বোঝা উচিত। ফার্স্ট কি, সাবস্ট্রেট বাইন্ড দ্য অ্যাক্টিভ সাইট অফ এনজাইম, ফিটিং। এই যে ফিটিং বলতে দেখো কি বলছে, বাইন্ড করলো এনজাইমের সঙ্গে এবং ফিটিং করলো। এবার ফিটিং ইনটু অ্যাক্টিভ সাইট, শুধু বাইন্ড করলেই হবে না, একদম ইনডিউসড হয়ে একদম কম্প্যাক্ট হয়ে গেল। সেকেন্ড, দ্য বাইন্ডিং অফ সাবস্ট্রেট ইনডিউসেস, এইবার ইনডিউস করছে কাকে না এনজাইমকে, টু অল্টার ইটস শেপস, যেটাকে বলে বাট্রেসিং অ্যান্ড ক্যাটালাইটিং। বাট্রেসিংটা কি, এই দেখো এই অবস্থায় ছিল, ভালো করে বোঝো, বাইন্ড করলো, এটা বাট্রেসিং। এবার যখন এর সঙ্গে যে লিঙ্ক হয়ে যখন যুক্ত হলো তখন হয়ে গেল ক্যাটালাইটিক।
দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? ডায়াগ্রামগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেওয়া। দ্য বাইন্ডিং of substrate induce enzyme after its shape buttressing or buttressingটা কি জিনিস সেটা বুঝে নিলাম, এবং সেটা ইন্ডিউস করবে কি শেপ ফিটিং মোর টাইটলি ফিটিং করবে, সেটা হচ্ছে ইন্ডিউস মডেল, সেটাকে বলবো আমরা ইন্ডিউস মডেল অ্যারাউন্ড দ্য সাবস্ট্রেট চারপাশে এই দেখো ইন্ডিউস করে বাইন্ড করে দিয়েছে, তার পরবর্তীতে প্রোডাক্ট তৈরি হয়েছে। এটা দেখলেও বুঝতে পারবে এই যে ইন্ডিউস করলো, ঠিক আছে। এটা সাবস্ট্রেট এন্টার টু অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম, ফিট করলো, দেন ঢুকছে ক্ল্যাম্প ডাউন, এনজাইম ক্ল্যাম্প ডাউন চেপে দিচ্ছে সাবস্ট্রেট ফর্মিং ইন্ডিউস ফিট, পুরো ফিট হয়ে গেল। The active site of enzyme now is close proximity to substrate, breaks the chemical bonds of substrate and new enzyme product is formed. তাহলে 3 নম্বর তাই হলো, যখন এটা হলো কেমিক্যাল বন্ড ব্রেকেজ করলো বা ফর্মেশন করলো এবং এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করলো। লাস্ট ফোর্থ করলো কি এনজাইম রিলিজড দ্য ফ্রম দ্য প্রোডাক্ট হবে of the reaction and the free enzyme is ready to bind another molecule of substrate and run catalytic cycle once again. পরবর্তীতে আবার সেই একইভাবেই কিন্তু ক্যাটালাইটিক সাইকেল তৈরি করবে। এটা আউট অফ এনসিইআরটি, কিন্তু দেখে নাও ভালো করে বোঝো। এখানে আমরা কি নিয়েছি? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এখানে যে এনজাইমটা রাখে সেটা হচ্ছে অ্যালডোলেজ। এটা হচ্ছে কোথায় তৈরি হয় না, গ্লাইকোলাইসিসে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তো অ্যালডোলেজটির নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট অ্যালডোলেজ। অ্যালডোলেজ কথা হচ্ছে একটা অ্যালডোলেজ হচ্ছে সেই এনজাইম যে একটি সাবস্ট্রেটকে দুটো সমান অংশে ভাগ করতে পারে, তাদের অ্যালডোলেজ। তাহলে এটা যখন এই এনজাইমের সঙ্গে যুক্ত হলো তখন এবার ফিট হলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো। এনজাইম হচ্ছে কি অ্যালডোলেজ আর সাবস্ট্রেট হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। তারপর তৈরি করলো কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর হচ্ছে 3-ফসফোগ্লিসালডিহাইড বা গ্লিসালডিহাইড 3-ফসফেট, দুটো অংশে ভাগ করে দিল। তাহলে এই দুটো অংশে ভাগ করলো কে না এনজাইম, একটা অংশ আর এই একটা অংশ ভাগ করে দিল। এটা আমাদের কিন্তু গ্লাইকোলাইসিসে পড়তে হবে, যার জন্য এই উদাহরণটা আমি এখানে নিয়েছি। পরবর্তীতে তোমরা যখন পড়বে গ্লাইকোলাইসিস তখন কিন্তু যাতে বুঝতে সুবিধা হয়। এবার ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, কিছু ফ্যাক্টরস আছে যেটা এফেক্ট করে। Enzyme activity can be affected by change of the condition, that is factors, which can alter the tertiary structure. এই ফ্যাক্টরগুলো টার্সিয়ারি স্ট্রাকচারকে চেঞ্জ করে দেবে। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি আর কি হতে পারে? টেম্পারেচার হতে পারে যে ফ্যাক্টর, পিএইচ হতে পারে, অ্যাকর্ডিং টু এনসিইআরটি চেঞ্জ অফ সাবস্ট্রেট যদি হয় তাতে চেঞ্জ হতে পারে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি হয়, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি কমে যায় হঠাৎ তার রিয়াকশন কমে যাবে, টেম্পারেচার বেড়ে গেলে রিয়াকশন বাড়বে, অতিরিক্ত বাড়লে ডেক্লাইন করবে। পিএইচও নির্দিষ্ট জায়গায়, যেমন মনে করো পেপসিন 2.2 বা এর ধারে কাছে কাজ করে, অথচ ট্রিপসিন 7.8-এ কাজ করে, তাহলে পিএইচের উপর ডিপেন্ড করবে। তাহলে কনসেন্ট্রেশন সাবস্ট্রেটের উপর নির্ভর করবে। বাইন্ডিং অফ স্পেসিফিক কেমিক্যালসের উপর কল্ড ইনহিবিটর, এটি অর বাইন্ডিং অফ স্পেসিফিক কেমিক্যালস, এটা বলে ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে ইনহিবিটর অর টক্সিন, যেটা বাধা দেবে, দ্যাট রেগুলেট দ্য অ্যাক্টিভিটি। এছাড়াও এখানে কটা বললো, 1, 2, 3, 4 যদি ধরি, এটা এখন ধরা উচিত 4। এছাড়া আমি যেটা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন
এনজাইম 5 আর এফেক্ট দেয় কনসেন্ট্রেশন অফ এনজাইম যদি কমে যায় তাহলে রেট কমে যাবে। তাহলে এটাকেও কিন্তু আমাদের জানতে হবে। এটা কিন্তু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের কথা এনসিইআরটি বলেছে, কনসেন্ট্রেশন অফ এনজাইমের কথা বলেনি। তাহলে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টর খুব এসেনশিয়াল যেগুলো রেগুলেট করবে এনজাইম অ্যাক্টিভিটিকে। ফার্স্ট আমরা পড়বো টেম্পারেচার অ্যান্ড পিএইচ। ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারছো অপটিমাম টেম্পারেচার মানে একদম এখানে 0 থেকে এখানে হয়তো আবার 0-তে এসছে, কিন্তু এইখানে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড অপটিমাম টেম্পারেচার কাজ করছে। অপটিমাম পিএইচ, সরি এটা এটা তো অপটিমাম পিএইচ কার ক্ষেত্রে মনে করো তুমি পেপসিনের ক্ষেত্রে, তাহলে 2 যদি হয় পিএইচ, আর টেম্পারেচার যদি মনে করো 40 ডিগ্রি হয় তাহলে অপটিমাম টেম্পারেচার। এটা আমি পরে বলেছি, ভিম্যাক্সটা পরে বোঝাচ্ছি। বলছে এনজাইম জেনারেলি ফাংশন ইন এ ন্যারো রেঞ্জ, মানে খুব সংকীর্ণ অবস্থায় কাজ করে, অফ টেম্পারেচার অ্যান্ড পিএইচ। ইচ এনজাইম শো হাইয়েস্ট অ্যাক্টিভিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার অফ পিএইচ কল্ড অপটিমাম টেম্পারেচার। সেটা হিউম্যানের ক্ষেত্রে 37 ডিগ্রি সেন্টিগ্রেড আর 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর পিএইচ ভ্যারি করে, সেটা কি হিউম্যানের ক্ষেত্রে 6.8 to 6.8 to 7.2 পিএইচ, লাইসোজোমের ক্ষেত্রে লাইসোজোম এনজাইমের ক্ষেত্রে 5 পিএইচ, আর পেপসিনের ক্ষেত্রে 2 পিএইচ। এগুলো সব অপটিমাম তাদের ক্ষেত্রে। তো এই অপটিমাম টেম্পারেচার এবং পিএইচ এসেন্সিয়াল টু রেগুলেট দ্য এনজাইম অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি ডেক্লাইন্স ইন বোথ টেম্পারেচার এবং ইয়ের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই, বোথ বিলো অ্যান্ড অ্যাভভ দ্য অপটিমাম ভ্যালু। যদি কমে বা বাড়ে তার উপর, কিন্তু এইখানে যদি না হয় পিএইচটা, এটা অপটিমাম, দেখা গেল না এই জায়গাটা পড়ে আছে, ইনঅ্যাক্টিভ কাজ করবে না। এর অপটিমাম এখানে ডেক্লাইন করে যাবে, হয়তো আরও বেড়ে গেল, ডেক্লাইন করে যাবে, এখানে আসলো কাজ করবে না। লো টেম্পারেচার প্রিজার্ভ এনজাইম টেম্পোরারি ইনঅ্যাক্টিভ, টেম্পোরারি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে স্টেট, হয় আর হাই টেম্পারেচার ডেস্ট্রয় এনজাইম। যদি রাইবোজাইম হয় তাহলে তো ডিন্যাচুরেট করে যাবে, আর প্রোটিন এনজাইম যদি হয় তাহলে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে অ্যাক্টিভিটি, বিকজ প্রোটিন আর ডিন্যাচুরেট বাই হিট, সেটা ক্ষেত্রে সেটা ভেঙে যাবে। প্রোটিন অলসো ডিন্যাচুরেটেড বাই হিট। নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। দিস চার্ট ইজ ভেরি এসেন্সিয়াল, এবং অ্যাকর্ডিং টু এনসিইআরটি মডেলের তার সঙ্গে আমি কিছু লিখতে বাধ্য হয়েছি, তা নাহলে এনসিইআরটিতে যা দেওয়া আছে তা বোঝা সম্ভব নয় তোমাদের দ্বারা। ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি, হাফ ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি যদি হয় 10, তাহলে হাফ ভেলোসিটি হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি মানে অফ রিয়াকশান, আর এটা হচ্ছে কেম কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। কেম হচ্ছে কি মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, কেম দুটোকে বুঝি। এটা যদি ওয়াই হয় এটা হচ্ছে এক্স। তাহলে মেইনলি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে ভেলোসিটি। এই দুটোর উপর নির্ভর করে কি হচ্ছে। যদি দেখা যায় যে এখান থেকে সাবস্ট্রেটটা যখন বাড়ছে, বাড়তে 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 একটা জায়গায় গিয়ে প্লাটু হয়ে যাচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি সাবস্ট্রেটের জন্য, কি বলা হচ্ছে না, উইথ দ্য ইনক্রিজ অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়ে, দ্য ভেলোসিটি অফ এনজাইম রিয়াকশন রাইজ অ্যাট ফার্স্ট, প্রথম দিকে বাড়বে। দ্য রিয়াকশন আলটিমেটলি রিচ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি দ্যাট ইজ কল্ড ভিম্যাক্স, যেটা এখানে পৌঁছেছে। এখানে তারপরে আর বাড়ছে না কেন? কারণ এই সময় সমস্ত এনজাইমের অ্যাক্টিভ সাইট ইজ অ্যাবজর্বড, ফাঁকা নেই। তাহলে যতই তুমি সাবস্ট্রেট দাও না কেন,
তার রেটটা সেমই থাকবে, ঠিক আছে। হুইচ ইজ নট এক্সিডেড বাই এনি ফার্দার রাইজ অফ কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটেড। এই পয়েন্টটাকে আমরা কি বলছি না ইমাজিনারি পয়েন্ট হোয়েন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রিচেড ভি ম্যাক্স, ম্যাক্সিমাম। এবং অল এখানে কি হচ্ছে, অল অ্যাক্টিভ সাইটস অ্যাবজর্ব, দ্যাট ইজ এনজাইম আর 100% ইন ওয়ার্কিং কন্ডিশন। কিন্তু এইরকম যে কোনো একটা পজিশন যদি ধরি, সেখানে কিন্তু এনজাইম সাইটস অলসো ফ্রি। তাহলে এখানে যদি প্রোডাক্ট আমি দিই, কাজ করবে। এইখানে প্রোডাক্ট যখন সাবস্ট্রেট দেবো তখন দারুণ কাজ করবে, এখানে কাজ করবে, এখানে বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে 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 এনজাইম সব যখন ফিক্সড হয়ে গেল, তখন এটা প্লাটো হয়ে গেল। তখন তুমি যাই দাও না কেন, এর থেকে আর ম্যাক্সিমাম হবে না। এই ভিম্যাক্স হাফ, তার মানে কি, হাফ ভিম্যাক্স যত কম হবে, হাফ ভিম্যাক্স যত ডিক্রিজ করবে, তত কিন্তু এনজাইম অ্যাক্টিভিটি বাড়বে। এখান থেকে তাই প্রমাণিত হয়তো। আর হাফ ভিম্যাক্স যত বাড়বে, এনজাইম অ্যাক্টিভিটি তত কমতে থাকবে। ক্লিয়ার? এইটা হচ্ছে মূল বোঝার জায়গাটা, কিন্তু এটাই। This is because enzyme molecules are fewer than the substrate molecule, and after saturation these molecules, that is enzyme, there are no free enzyme molecules to bind the additional substrate molecule. সেই জন্যই ভিম্যাক্স হয়ে গেছে। এবার আউট অফ এনসিআরটিতে ঢুকবো বোঝার জন্য। মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট অর কেএম ভ্যালু হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ঠিক আছে। কেএম ভ্যালু ইজ ইকুয়াল টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কেএম ভ্যালু অলওয়েজ ইজ ইকুয়াল টু হাফ ভিম্যাক্স। তাহলে কেএম ভ্যালু যদি কম হয়, অ্যাফিনিটি অফ এনজাইম উইথ সাবস্ট্রেট বাড়বে। কেএম ভ্যালু যদি বেশি হয়, তাহলে অ্যাফিনিটি অফ এনজাইম উইথ সাবস্ট্রেট কমবে। ভালো করে বুঝে নাও, কারণ কেএম ভ্যালুটাই হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি কমে, তার মানে সাবস্ট্রেট কম আছে, তাহলে এনজাইমের কাজটা আরও বাড়বে। আর কেএম ভ্যালু যদি বেশি হয়, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বেশি আছে, তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি কমবে, তাহলে কারণ অ্যাক্টিভ সাইটগুলো হচ্ছে সীমিত। কেএম ইজ ম্যাথমেটিক্যাল ডেরিভেশন অর কনস্ট্যান্ট হুইচ indicates the substrate concentration at which chemical reaction catalyzed by an enzyme attain half of maximum velocity. তাহলে km কে আমরা হাফ অফ Vmax বলতে পারি। তাহলে Vmax ম্যাক্সিমাম ভেলোসিটি, হাফ Vmax তার অর্ধেক, দ্যাট ইজ ইকুয়াল টু km। km যদি বাড়ে, অ্যাফিনিটি সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমে কমবে। km যদি কমে, তাহলে বিপরীত। একটা মনে রাখলে অন্যটা খুব সুন্দরভাবেই মনে রাখতে পারবে। এর উপরেও কিন্তু অনেক রকম কোশ্চেন হয়, কিন্তু এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কেএম ভ্যালুর থেকে কোশ্চেন হয়, এবছর আসার সম্ভাবনা বেশি, কারণ বেশ কয়েকটা বছর কেএম ভ্যালুর থেকে ভিম্যাক্সে কোনো কোশ্চেন আসেনি। বি কেয়ারফুল। কেএম ভ্যালুর থেকে এমসিকিউ বারবার বলে দিচ্ছি, যতগুলো পারবে করার চেষ্টা করবে। প্লাস হচ্ছে হাফ ভিম্যাক্স, হাফ ভিম্যাক্স আর ভিম্যাক্স কোনটার কি রেশিও। কেএম ইন্ডিকেটস দেখো বলে দিয়েছি, অ্যাফিনিটি আউট অফ এনসিআরটি বলে বলতে পারছি, অ্যাফিনিটি অফ এনজাইম ফর ইটস সাবস্ট্রেট, ঠিক আছে। লো কেএম ভ্যালু মিনস মোর অ্যাফিনিটি অফ এনজাইম উইথ সাবস্ট্রেট। বেস্ট, সেটা তখন বেস্ট এনজাইম হিসেবে কাজ করলো। কেএম ভ্যালু ওয়াজ গিভেন বাই এল মাইকেলিস অ্যান্ড এম মেনটেন, কত 1913 সাল, মনে রাখতে পারো। কেএম ভ্যালু ডিফার ফ্রম সাবস্ট্রেট টু সাবস্ট্রেট, অবশ্যই হবে। সাবস্ট্রেট চেঞ্জ হয়ে গেলে কেএম ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বিকজ এনজাইম ডিফার ইন দেয়ার অ্যাফিনিটি টুয়ার্ডস ডিফারেন্ট সাবস্ট্রেট।
ক্লিয়ার? At high Km indicates low affinity while low Km indicates strong affinity. Concentration of enzyme and products are also important. এই দুটোর কথা কিন্তু এনসিইআরটিতে বলেনি। কনসেন্ট্রেশন অফ এনজাইম যদি কমে যায় তাহলে কি হবে? রেট কমে যাবে। যখনই কমে যাবে তখন ভিম্যাক্সের পরিবর্তন দেখা দেবে এনজাইমের ক্ষেত্রে। প্রোডাক্ট যদি বেড়ে যায় তাহলে কি হবে না কেএম ভ্যালু তখন বেড়ে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করে। সেটা যত বিভিন্ন আমি তো কোশ্চেনগুলো দিচ্ছি তাছাড়াও অন্য যে কোশ্চেনের বই থিওরি দেখতে হবে না। থিওরি আমার নোট এফিশিয়েন্ট, এইমসে পাওয়ার জন্য যথেষ্ট, এর থেকে ভালো দরকার নেই। প্রচুর খেটে বাবা তৈরি করা হয়, একদম সাফিসিয়েন্ট। কিন্তু এমসিকিউ আমি যা দেবো সে তো করবেই। এছাড়া যত এমসিকিউর বই পাও, এমসিকিউর বই থেকে তোমরা এমসিকিউ করবে। সেখান থেকে থিওরি পড়ার দরকার নেই, থিওরি পড়তে গেলে সময় নষ্ট হবে। Activity of an enzyme is also sensitive to the presence of specific chemicals that binds to enzyme when the binding of the chemical shut off মানে স্টপ হয়ে যায় এনজাইম অ্যাক্টিভিটি। এগুলোদের বলা হয় ইনহিবিশন এই প্রক্রিয়াটাকে। আর প্রোডাক্ট জিনিস যেটা হয় তাকে যে কাজটা করে তাকে বলে ইনহিবিটর। কি বলছে? এনজাইম অ্যাক্টিভিটি খুব সেন্সিটিভ। এই একটা এনজাইম আছে, এই হচ্ছে তার এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সাইড, আর এটা হচ্ছে ইনহিবিটর সাইড। এখানে যখন এটা ইনহিবিটরটা বসে গেল, মনে করো এই ইনহিবিটরটা বসে গেল, তখন অ্যাক্টিভ সাইড বন্ধ হয়ে গেল বা তার পজিশনটা চেঞ্জ হয়ে গেল বা তার শেপ চেঞ্জ হয়ে গেল, সেই জন্য সে ইনহিবিটর। ইনহিবিটর কাকে বলছি আমরা? যে সেই সমস্ত কেমিক্যালস যেগুলো এনজাইম অ্যাক্টিভিটিকে ব্যাহত করে। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কম্পিটিটিভ ইনহিবিশন আছে, এই কথাটা লেখা আছে। এবার কম্পিটিটিভ ইনহিবিশনের পুরো জিনিসটা পুরোটা লেখা নেই বলে আমাদের কিন্তু এনসিইআরটির বাইরে ঢুকতে হবে। কম্পিটিটিভ ইনহিবিটরটা একটা কমন। হোয়েন দ্য ইনহিবিটর ক্লোজলি রিজেম্বলস উইথ সাবস্ট্রেট, যখন ইনহিবিটরটা দেখতে বাইরের দিক দিয়ে দেখতে একেবারে সাবস্ট্রেটের মতন, in its molecular structure and inhibits the activity of the enzyme, it is known as competitive inhibitor. যেমন দেখো, এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে ইনহিবিটর। এই অ্যাক্টিভ সাইড দুটো একই রকম না? এবার এখানে এই যখন ইনহিবিটরটা ঢুকে গেল, সাবস্ট্রেট ঢুকতে পারছে না, অতএব নো প্রোডাক্ট। কিন্তু এটা আবার বাড়ানোও যায়। যদি আমি সাবস্ট্রেটের পরিমাণ বাড়িয়ে দিই তখন দেখা যাবে ব্যাপারটা কি, যখন মনে করো 100টা আছে সাবস্ট্রেট আর ও আছে 100টা, তাহলে 50-50 চান্স। কিন্তু আমি ওখানে 1000 করে দিয়েছি, তখন তো আর 50-50 চান্স থাকলো না। তখন সাবস্ট্রেট সে তার মধ্যে প্রবেশ করার সুযোগ পেল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো এবার আমরা আউট অফ এনসিইআরটি যাচ্ছি, কিন্তু আউট অফ এনসিইআরটি। সো বোথ সাবস্ট্রেট অ্যান্ড ইনহিবিটর কম্পিট ফর দ্য অ্যাক্টিভ সাইড অফ এনজাইম, যেটা আগে বললাম। দিস কম্পিটিটিভ ইনহিবিটর ইজ রিভার্সেবল টাইপ, মানে একে অন্যের পরিপূরক হতে পারে, মানে সরে যেতে পারে। হোয়েন ইনক্রিজ দ্য সাবস্ট্রেট অ্যাজ কম্পেয়ার্ড টু ইনহিবিটর, ইফ ইনক্রিজ দ্য সাবস্ট্রেট concentration, competitor inhibitor is reversible. এখানে একটা ছিল সাবস্ট্রেট, একটা ইনহিবিটর ঢুকে গেছে, কিন্তু যখনই সাবস্ট্রেট বাড়িয়ে ফেললাম তখন ইনহিবিটরের ঢোকার চান্স কম। তো এই ইনহিবিটর রিভার্সেবল, কিন্তু ইনহিবিটর সবসময় রিভার্সেবল হবে। কম্পিটিটিভ ইনহিবিটর হচ্ছে রিভার্সেবল। আউট অফ ইনসিইআরটি হলেও এটা তোমাকে জানতে হবে কিন্তু।
ডিউ টু ইটস মানে কম্পিটিভ ইনহিবিটর close structural similarity of the substrate, the inhibitor competes with substrate for the substrate binding site of the enzyme. Consequently, substrate cannot bind. As a result, enzyme action declines. Example: inhibition of succinic dehydrogenase. কোথায় থাকে? ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। সব ভুলে মেরে দিয়েছো সব। একমাত্র ক্রেবস চক্রের এই একটাই এনজাইম থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, বাদবাকি থাকে সব স্ট্রোমায়। ঠিক আছে? সাকসিনিক ডিহাইড্রিনেজ যে এই এটা কি করে না, সাকসিনিক অ্যাসিডকে ফিউমারিক অ্যাসিডে তৈরি করে। সাকসিনিক অ্যাসিডকে ফিউমারিক অ্যাসিড তৈরি করে। এটা থাকে হচ্ছে কোথায় না, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। একটু বুঝে নাও। ইনহিবিশন অফ সাকসিনিক ডিহাইড্রোজেনেজ বাই মেলোনেট, এ হচ্ছে কি ক্লোজলি মানে ইনহিবিটরটা একদম একই রকম দেখতে, মেলোনেটটা দেখতে এটা কিন্তু এনসিআরটি, কিন্তু মনে রাখতে হবে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ একদম মেলোনেটের মধ্যে দেখতে, হুইচ ক্লোজলি রিসেম্বলস দ্য সাবস্ট্রেট সাকসিনেট ইন স্ট্রাকচার, দ্যাট ইজ মেলোনিক অ্যাসিড competitive inhibitors which inhibits the activity of the dehydrogenase that catalyze the conversion of succinic acid to fumaric acid in Krebs cycle present in the inner membrane of mitochondria. মুখে বলিনি, লিখেও দিয়েছি। তাহলে এনসিআরটির যে কথাটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে, এইখানে শেষ হয়ে যাচ্ছে। এনসিআরটি কি বলেছে যে মেলোনেট হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেটের একটা ইনহিবিটর, এরা স্ট্রাকচারালি সেম, কিন্তু কাজ করে কি করে সেইভাবে যদি তুমি না জানো তাহলে উত্তর করতে পারবে না। তাহলে এই কাজ করছে মেলোনেটের মতন দেখতে হলেও এটা সাকসিনিক ডিহাইড্রোজেনেজের যে কাজটা সেটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড তৈরি করছে হচ্ছে সাকসিনিক অ্যাসিড থেকে। এনসিআরটির বাইরের থেকে পড়ছি। কম্পিটিটিভ ইনহিবিটরস দ্যাট ইজ সাবস্ট্রেট অ্যানালগ আর নট মেটাবোলাইজড বাই এনজাইম, করতে পারে না। কম্পিটিটিভ ইনহিবিটরস ইনক্রিজ করে কেম বাট নট এফেক্ট ভিম্যাক্স। এই জায়গাটা এসে একটু, এটা আউট অফ এনসিআরটি, কিন্তু এগুলোতে কোশ্চেন হয়েছে। কেন? কারণ যখন ইনহিবিটরটা ঢুকলো, তাহলে ইনহিবিটর যদি ঢোকে তাহলে কেম ভ্যালু কি হবে? বেড়ে যাবে, অ্যাফিনিটিটা তখন আর বাড়ছে, কিন্তু ভিম্যাক্সের কোনো পরিবর্তন হবে কি? তা হবে না তো। ভিম্যাক্স যে ভ্যালুসিটি সেই ভ্যালুসিটি থাকবে। সেই জন্য এই জায়গাটা দেখো ভালো করে, নর্মাল এনজাইমে এইখানে কাজ করলো, এই নর্মাল এনজাইম, এটা কেএম আর এটা কেএমবি। যখনই আমরা ইনহিবিটর দিলাম, যখন ইনহিবিটর দিলে তাহলে কেএমটা ইনক্রিজ করলাম, কারণ কি ওখানে তো আর তৈরি হতে পারছে না, অ্যাফিনিটি এনজাইমের বাড়ছে, ইনক্রিজ করলাম না, সরি কম্পিটিটিভ ভিম্যাক্স থাকবে হচ্ছে সেম ভিম্যাক্স থাকবে, ডিফারেন্ট কেএমটা করছি কি ইনক্রিজ করছি, তাহলে অ্যাফিনিটিটা কমে যাচ্ছে, অ্যাফিনিটি অফ এনজাইম কমে যাচ্ছে। সবসময় মনে রাখতে হবে, যদি আমরা, আবার ভুল হচ্ছে, কেএম কি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন না? তো কেএম ইনক্রিজ করা মানে কি সাবস্ট্রেট ইনক্রিজ করা? যা বলছি তাতেই হ্যাঁ বলছিস। কেএম ইনক্রিজ করা মানে সাবস্ট্রেট ইনক্রিজ করা, হ্যাঁ কি না? তাহলে যেহেতু ওখানে আটকে গেছে, সাবস্ট্রেট জমে যাচ্ছে তো, কিন্তু কাজ করতে পারছে না, তাহলে ভেলোসিটি অফ ভিম্যাক্সটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান থাকবে, শুধুমাত্র কেএমটা বেড়ে যাবে, মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, আর কিচ্ছু এফেক্ট হবে না। এবার আবার এনসিআরটির একটা লাইন আছে, সাচ কম্পিটিটিভ ইনহিবিটার্স আর অফেন ইউজড টু কন্ট্রোল ব্যাকটেরিয়াল প্যাথোজেন। ব্যাস, এইটুকু দিয়ে শেষ। মেডিসিনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে?
এটা আমরা ইউজ করে থাকি। যেমন সালফার ড্রাগস, এইটুকু বলেছে, তার উদাহরণ হচ্ছে সালফার ড্রাগস ইনহিবিট সিনথেসিস অফ ফলিক অ্যাসিড ইন ব্যাকটেরিয়া বাই কম্পিটিং উইথ পি অ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড পাবা ফর দ্য অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। তাহলে একটি জিনিস আমরা বুঝতে পারলাম যে সাবস্ট্রেট অ্যানালগ যদি ইনহিবিটর যদি আটকায় তাহলে ইনক্রিজ হবে কেএম, দ্যাট ইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, কিন্তু ভিম্যাক্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি দেখা যায় এমন কিছু পয়জন দিলাম যাতে যাতে এনজাইমটাই নষ্ট হয়ে গেল, তাহলে কী হবে? সেটা হচ্ছে নন কম্পিটিটিভ। ওখানে কম্পিটিটিভ ছিল, সাবস্ট্রেটের সঙ্গে ইনহিবিটর কম্পিটিশন ছিল, কে আগে গিয়ে ঢুকতে পারবে অ্যাক্টিভ সাইডে। এখানে কোনো কম্পিটিশন বলে কিছু নেই, এখানে রিভার্সিবল বলে কিছু নেই, বাড়ালে কমবে আগেরটা যেটা হয়েছে। এখানে কি সাম ইনহিবিটার্স যেমন পয়জনস ডু নট কম্পিট অন অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম বাট ডিস্ট্রয় দ্য স্ট্রাকচারাল অফ এনজাইম। As a result, the physical structure of enzyme is altered. This fails to form enzyme substrate complex and reaction fails to occur. যেমন সায়ানাইড যদি দিই তো এনজাইমটাকে তো নষ্ট করে দেবে। প্রত্যেকটা, যেমন পটাশিয়াম সায়ানাইড দিলে কি হয়, প্রত্যেকটা এনজাইম সঙ্গে সঙ্গে একদম নষ্ট হয়ে যায়। কোনো এনজাইম যদি কাজ না করে, রেসপিরেশন এনজাইম যদি কাজ না করে, সঙ্গে সঙ্গে রেসপিরেটরি অ্যাটাক। দিস ইনহিবিটর ইরিভার্সিবল, মানে আর ফিরে আসার কোনো চান্স নেই। নন কম্পিটিটিভ ইনহিবিটর ডিক্রিজ ভিম্যাক্স ভ্যালু। অবশ্যই তো ভিম্যাক্স ভ্যালু তো আর বাড়বে না বা কমবেও না, একদম ফিক্সড হয়ে যাবে, সেই জায়গাটা একদম নেমে আসবে, যেখানে পড়বে সেখানেই শেষ। কিন্তু এনজাইম বাট নট এফেক্ট কেএম ভ্যালু, সেখানে যা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ছিল তাই থাকবে। যেমন মনে করো এই একটা হচ্ছে এনজাইম, এখানে সাবস্ট্রেট আটকাতে পারে, আর এখানে আটকাতে পারে হচ্ছে তোমার নন কম্পিটিটিভ ইনহিবিটর। তো আটকানো মানে কি, এটাকে পুরো ডেক্লাইন করে দিল, আর আটকানোর কোনো ব্যাপার নেই। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হবে, যা ছিল তাই থাকবে, কেএম ভ্যালু ইজ সেম। কিন্তু ভিম্যাক্সটা ছিল, ভিম্যাক্সটা হওয়ার কথা ছিল কি না, এরকম যদি হয়, ভুল লাগলাম, এই যাই হোক, এই সোজা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ভিম্যাক্স, হ্যাঁ কেএম ভ্যালু। এবার তুমি এইখানে গিয়ে কেএম ভ্যালুটা দিলে, মানে কে পয়জনটা দিলে এইখানে দিলে বা যেখানে দিলে, তাহলে এটা তো আর এইখানে উঠবে না, এ গিয়ে এইখানে প্লাটু হয়ে যাবে, তাই না? আর 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 কোনো এগোনোর কোনো চান্স নেই। এটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে নর্মাল এনজাইমে এটা ছিল, কিন্তু কেএম মানে যখনই ভিম্যাক্সে তুমি হাফ ভিম্যাক্স তো হাফ ভিম্যাক্সের নিচে তুমি এখানে পয়জন দিয়েছো, পয়জনটা ফেলেছ হচ্ছে এইরকম জায়গায়, তাহলে এ কী হবে, সঙ্গে সঙ্গে এখানে ডেক্লাইন করে গেল। সেই জন্য বলছি ইন প্রেজেন্স অফ নন কম্পিটিটিভ সেম কেএম ভ্যালু থাকবে, ডিপেন্ড ভিম্যাক্স। এক্সাম্পল সায়ানাইড ইনহিবিটস দ্য অ্যাক্টিভিটি অফ সাইটোক্রোম অক্সিডেজ। কোথায় থাকে? সাইটোক্রোম অক্সিডেজ চেইনে থাকে, তাই তো, রেসপিরেটরি চেইনে থাকে, এসেন্সিয়াল ফর ম্যামালিয়ান সেল পারফর্ম রেসপিরেশন। ইট হ্যাজ নো সিমিলারিটি উইথ সাবস্ট্রেট অর সাইটোক্রোম বাট ইট অ্যাক্টস সাম আদার সাইট অফ দ্য এনজাইম। কোন জায়গায় কাজ করে? এনজাইমের অন্য আলাদা জায়গায় কাজ করবে এবং এনজাইমটাকে ধ্বংস করে দেবে। তো ও ধ্বংস করছে কোথায়? একদম আসল জায়গায় ধ্বংস করছে, রেসপিরেটরিতে অ্যাটাক করে দিচ্ছে, যার ফলে আর ফিরে আসার কোনো চান্স নেই। কম্পিটিটিভ আসতে পারে, আর এখানে নন কম্পিটিটিভ কোনো আসার চান্স নেই। ফিডব্যাক মেকানিজম কি না, এই একটা এনজাইম পরপর কাজ করছে,
ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করছে। এই এন্ড প্রোডাক্ট একে আবার বাইন্ড করে দিচ্ছে যাতে কাজ করতে পারবে না। যেমন বিয়ে বাড়িতে মনে করো প্রথমে ওই লুচি না কি দেয় না, লুচি টাইপের একটা কিছু দেয় না, তো যে যে মানে দেখাশোনা করছে সে বলছে কি এই লুচি প্রচুর জমে গেছে, ওর বন্ধ রাখো, এখন বন্ধ রাখো, এগুলো চলে যাক, তারপরে আবার করো। খাওয়া দাওয়া হয়ে গেল, তখন আবার চালু। তাহলে এইটা যখন প্রোডাক্টের সংখ্যা আবার কমে যাবে তখন আবার এই এনজাইম কাজ করবে। সেই জন্য বলছে ফিডব্যাক ইনহিবিশন অর অ্যালোস্টেরিক মডুলেশন। এটা ফিডব্যাকে accumulation of end product cause inhibition of the activity of the first enzyme of the series. This inhibition is due to final end product and totally different in structure from the substrate. কোনো মিল থাকবে না of the enzyme called allosteric modulator আর কি, allosteric feedback inhibition, and such enzyme is called allosteric enzyme. allosteric enzyme এর উপরে কিন্তু তোমার ওই কম্পিটিটিভ ইনহিবিটর কাজ করে না, সে সঙ্গে সঙ্গে মডুলেট করে। কম্পিটিটিভ ইনহিবিটর বলেছি কিন্তু, নন কম্পিটিটিভ না, ইনহিবিটর কাজ করবে না, ব্যতিক্রম, এগুলো হচ্ছে ব্যতিক্রম। নেক্সট হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইমস বিয়ার্স টু টাইপস অফ সাইট, অ্যাক্টিভ অ্যান্ড অ্যালোস্টেরিক সাইট। একটু পড়িয়ে দিচ্ছি কারণ এটার দরকার আছে, অ্যালোস্টেরিক এনজাইমের ব্যাপারটা জানা দরকার আছে। এন্ড প্রোডাক্ট কম্বাইন্স উইথ দ্য অ্যালোস্টেরিক সাইট, কোথায় সেটা কিন্তু অ্যাক্টিভ সাইটে জমছে না, লাগছে না। অ্যালোস্টেরিক এনজাইম অফ চেক দ্য ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, চেক করছে, যেমন লুচি বেশি তৈরি হচ্ছে কিনা চেক করছে, ডিউ টু চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য এনজাইম, সো দ্য অ্যাক্টিভ সাইড অফ দ্য এনজাইম বিকামস আনফিট and making complex with its substrate. Inhibitor end product is called modulator. Inhibitor কে আমরা মডুলেটর বলে থাকি, কারণ অ্যালোস্টেরিক এনজাইমের ক্ষেত্রে, কারণ ও আবার চেঞ্জ করে আবার বলবে যে হ্যাঁ এবার তৈরি করো, যখন প্রোডাক্টের সংখ্যা কমে আসবে। Allosteric inhibitor is reversible when the concentration of the end product of the cell fall down করবে, যা বললাম সেই অ্যালোস্টেরিক এনজাইম আবার কাজ করবে। এক্সাম্পল, দিস টাইপ অফ ইনহিবিশন ক্যান বি অবজার্ভ ইন হেক্সোকাইনেজ, আগেই বলেছিলাম হেক্সোকাইনেজ ডিউরিং গ্লাইকোলাইসিস রেসপিরেশন অ্যাক্টে কাজ করে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে কাজ করে। এই গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোজকে গ্লুকোজ 6-ফসফেট হেক্সোকাইনেজকে আবার অ্যালোস্টেরিক এনজাইম হিসেবে বাধা দেয়। ঠিক আছে, এই ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার, এগুলো ম্যাক্সিমাম একটু বুঝেই ব্যাপারটা মুখস্থ করতে হবে, খুব রেয়ার, আসে না, খুব একবার দুবার এসছিল, খুব একটা আসে না। তবে তোমাদের সময় আসে না বলে এবার হয়তো আসতেও পারে, কিছু বলা যায় না। Thousands of enzymes have been discovered, isolated, studied. Most of the enzymes have been classified in different groups based on the type of the reaction they catalyzed. Enzymes are divided in, according to NCERT পড়ছি কিন্তু, divided into 6 classes, মনে রাখতে হবে, আর কি উইথ 4 to 13 subclasses, এইগুলো মনে রাখতে হবে। আর নেম অ্যাকর্ডিং টু 4-digit নাম্বার, যেটা এনসিইআরটি বলছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, একটা মাথায় রাখতে হবে। এবার এগুলো কী জিনিস আমি পরে বোঝাচ্ছি। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রির পক্ষ থেকে এটা করা হয়েছে। ফার্স্ট হচ্ছে অক্সিডো রিডাকটেজ, জারণ বিজারণ, ঠিক আছে, ডিহাইড্রোজেনেজ এনজাইম হুইচ ক্যাটালাইজ অক্সিডো রিডাকটেজ বিটুইন টু সাবস্ট্রেট এস অ্যান্ড এস ড্যাশ। তাহলে এ রিডিউসড অবস্থা ছিল, এস ড্যাশ অক্সিডেজ অবস্থা ছিল, পুরো বিপরীত হলো। ক্লিয়ার হয়েছে? দিস এনজাইম ট্রান্সফার
hydrogen, oxygen atom or electrons and protons from one substrate to another. Example, cytochrome oxidase, alcohol dehydrogenase. এটা আউট অফ এনসিইআরটি, উপরটা হচ্ছে এনসিইআরটি। নেক্সট, transferase. Transferase enzyme catalyze the transfer of a group metal, methyl, acyl, amino, phosphate group, এটা হচ্ছে গ্রুপ জি, ঠিক আছে। আদার দেন হাইড্রোজেন, ভালো করে মনে রাখতে হবে, ওইখানে হাইড্রোজেন কাছে বলে এখানে হাইড্রোজেন নয়, কিন্তু অন্য কোনো গ্রুপগুলো বলে দেওয়া হয়েছে। এই গ্রুপগুলো এনসিইআরটিতে বলা নেই, আমি লিখে দিই, স্টার আছে মানে আমি লিখে দিয়েছি। যেমন সাবস্ট্রেট এস আর এস ড্যাশ, এস এর সঙ্গে গ্রুপটা ছিল সেটা চেঞ্জ হয়ে এস ড্যাশের সঙ্গে হলো। উদাহরণগুলো কাইনেজ, এগুলো তো দেওয়া আছে দেখো। 3 নম্বর হচ্ছে হাইড্রোলাইসিস। এনজাইম ক্যাটালাইজেস হাইড্রোলাইসিস অফ স্টার, ইথার, পেপটাইড, গ্লাইকোসাইডিক, সিসি কার্বন কার্বন বন্ড, কার্বন হ্যালাইড বন্ড or phosphorus nitrogen bond, এইটুকু of the NCERT. This category includes digestive enzymes, hydrolytic enzymes such as starase, lipase, peptidase, amylase, etc. etc. নেক্সট হচ্ছে লাইজ। আমরা লাইজ জানি কি, এটা হচ্ছে ডাবল বন্ড তৈরি করে দিতে পারে একটা ভেঙে। এনজাইম আমরা প্রোটিন ইয়েতে রেপ্লিকেশনের সময় আমরা ওগুলো দেখব, আরও অনেক জায়গায় পাবো। এনজাইম দ্যাট ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপ ফ্রম সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস ছাড়া এরা চেঞ্জ করবে এবং সিঙ্গেল বন্ডকে ডাবল বন্ড করবে। যেমন এক্স ওয়াই সিঙ্গেল বন্ড ছিল, সিঙ্গেল বন্ডই আছে, কিন্তু সিসি যখনই চেঞ্জ হলো ডাবল বন্ড হয়ে গেল, ঠিক আছে। দিস এনজাইম ক্যাটালাইজেস দ্য ক্লিভেজ অফ স্পেসিফিক কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড রিমুভাল অফ গ্রুপ উইদাউট হাইড্রোলাইসিস, যেমন সিসি, সিএন, সিও, সিএস বন্ড। 5 আইসোমারেজ। আইসোমারেজ বুঝলেই বুঝতে পারো কীরকম। includes all enzyme catalyzing interconversion of optical, geometric or positional isomerase, ঠিক আছে। এটা এনসিইআরটি, আউট অফ এনসিইআরটি। These enzymes catalyze the rearrange molecular structure of the isomer, যেমন হচ্ছে phosphohexo isomerase. Next, lyase. Enzyme catalyze the linking together two molecules. Ligase আমরা জানি, হ্যাঁ। Example, enzyme which catalyze joining CO, CS, CN, phosphorus, PO এই বন্ডগুলোকে করে। These enzyme joins two molecules by synthesis of bond with breakdown of ATP, vital, যেমন ডিএনএ লাইগেজ, আরও অনেক আছে। ক্লাসিফিকেশন এনজাইম, এবার যেটা বলছি সেটা হচ্ছে আউট অফ এনসিইআরটি। আগেরগুলো না, যদি এনসিইআরটিকে বুঝতে হয় তাহলে এইগুলো একটু পড়তে হবে। অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, 6 গ্রুপ on the basis of type of reaction they catalyze. Enzyme code EC 4 digit হবে, ওখানে বলেছে 4 digit, এখানে 4 digit। ফার্স্ট মেইন টাইপ অফ রিয়াকশন কি, 1 নম্বর। 2 সেকেন্ড কি হচ্ছে সাবক্লাস, টাইপ অফ গ্রুপ ইনভলভ। থার্ড ডিনোটস সাবস্টেট। ফোর্থ ইন্ডিভিজুয়াল এনজাইমস অ্যান্ড সিরিয়াল নাম্বার। এইভাবে করতে হয়। যেমন মনে করো এইখানে যে আমি দিয়েছি, এটা দেখলে বুঝতে পারবে একদম এনসিইআরটির কথাগুলো এখানে লেখা আছে, 1 2 3 4 কোড দিয়ে লেখা আছে। কি এনজাইম ক্যাটালাইজ করে সেটাও লেখা আছে, এটা তো অবশ্যই পড়বে। দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বলছে কি, EC 1111 4 ডিজিট। একটা উদাহরণ দিয়েছে, অ্যাকসেপ্টেড নেম অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। তাহলে 4টে ডিজিট দিয়ে এটা তৈরি হবে। এইটা মনে রাখার চেষ্টা করো। স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম রিমুভ প্লাগ, হার্ট অ্যাটাককে বাঁচিয়ে রাখতে পারে। যখন হার্ট অ্যাটাক হয়
তখন কিন্তু ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটা ইমিডিয়েটলি পুশ করে, ইমিডিয়েটলি পুশ করে স্ট্রেপ্টোকাইনেস, যাতে প্লাগগুলো মুভ হয়ে যায়, রিমুভ করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে তাদের এই। নেক্সট হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর 3 টাইপস হতে হয় মূলত। এনজাইমস আর কম্পোজড অফ ওয়ান অর সেভারেল পলিপেপটাইড চেইন, জানি আমরা। হাউএভার দেয়ার আর নাম্বার অফ কেসেস ইন হুইচ নন প্রোটিন কনস্টিটিউয়েন্ট সো কল্ড কোফ্যাক্টর। আর আগে বলেছিলাম যে অ্যাপোএনজাইম প্রোটিন পার্ট, আর হচ্ছে কোফ্যাক্টর নন প্রোটিন পার্ট, বাউন্ড টু এনজাইম মেক এনজাইম ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। Out of NCERT, complete enzyme, protein part is apoenzyme, non-protein part or cofactor is called holoenzyme. Protein, NCERT, protein portion of enzyme is called apoenzyme. 3 kind of factors, cofactors are found, identified. Prosthetic group, tightly bound with enzyme. কোএনজাইম লুজলি বাউন্ড। এই দুটো মনে রাখতে হবে। এবং ওকেশনালি, এটা ওকেশনালি লাগে, এটা ওকেশনালি না, এটা এর মধ্যেই থাকে। এই দুটো হচ্ছে পার্থক্য। আর মেটাল আয়ন তো মেটাল আয়ন। Prosthetic groups, these are এইটা ভাইটাল অর্গানিক কম্পাউন্ডস, না কোএনজাইমও অর্গানিক কম্পাউন্ডস, and distinguished from other factors that may tightly bound to the apoenzyme. Clear হয়েছে? For example, peroxidase and catalase. Peroxidase কি করে? হাইড্রোজেন পারক্সাইড ভেঙে জল এবং হাইড্রোক্সিল আয়নে ভাঙে। এখানে যে প্রস্থেটিক গ্রুপ সেটা হচ্ছে হিম। হিম ইজ দ্য প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড ইট ইজ এ পার্ট অফ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। উইদাউট প্রস্থেটিক গ্রুপ এনজাইম ফাংশন একদম শেষ, কিন্তু উইদাউট কোএনজাইম এনজাইম কাজ করবে, অল্প অল্প করে কাজ করবে, কিন্তু উইদাউট প্রস্থেটিক গ্রুপ এনজাইম ফাংশন টোটালি স্টপ। ভালো করে বুঝে নাও, প্রস্থেটিক গ্রুপ ছাড়া হবে না একদম। এনজাইম ফাংশন নট টোটালি স্টপ, ওয়ার্ক স্লোলি কোএনজাইমের ক্ষেত্রে। কোএনজাইম আর প্রস্থেটিক গ্রুপ অ্যান্ড মেটাল আয়ন তিনটেই হচ্ছে কোফ্যাক্টরে। কোফ্যাক্টর আন্ডার 3টে পার্ট। নেক্সট হচ্ছে কোএনজাইম, অলসো অর্গানিক but organic compound but associated with apoenzyme only transient, temporary, usually occurring during the course of catalysis. Further, coenzymes serve as cofactor in a number of different enzyme catalyzed reaction. The essential chemical compounds of many enzymes are vitamins. Vitamin B3 নিয়াসিনটা বিশেষভাবে কার্যকরী। Example, coenzyme nicotinamide adenine dinucleotide NAD coenzyme and nicotinamide dinucleotide phosphate contain vitamin niacin, vitamin B3. ঠিক আছে, এটা থাকে হচ্ছে কোএনজাইম হিসাবে। কোএনজাইম লুজলি বাউন্ড অ্যান্ড টু দ্য অ্যাপোএনজাইম, মোস্ট অফ দ্য কোএনজাইম বিলংস টু অর্গানিক ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে মেটাল আয়নস। এ নাম্বার অফ এনজাইম মেটালো এনজাইম বলা হয়, যাদের মেটাল থাকবে তাদের মেটালো এনজাইম বলা হয়। রিকোয়ার্ড মেটাল আয়নস ফর দেয়ার অ্যাক্টিভিটি হুইচ ফর্ম কোঅর্ডিনেশন বন্ড উইথ সাইড চেইন নট মেইন চেইন, কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে অ্যাট দ্য অ্যাক্টিভ সাইড, ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়ান অর মোর কোঅর্ডিনেশন বন্ড উইথ দ্য সাবস্ট্রেট। Example, zinc is a cofactor for the
প্রোটিওলাইটিক এনজাইম কার্বক্সিপেপটাইডেস। এ কোঅর্ডিনেট বন্ড, আমি যেটা লিখছি বা বলছি, কোঅর্ডিনেট বন্ড ইজ এ টাইপ অফ অল্টারনেট কোভ্যালেন্ট বন্ড দ্যাট ইজ ফর্ম বাই দ্য শেয়ারিং অফ অ্যান ইলেকট্রন পেয়ার ফ্রম এ সিঙ্গেল অ্যাটম। জানো তো, মানে এই এর মনে করো দুটো আছে, সাপোজ এখানে মনে করো কোনো একটা এক্স আছে, তার দুটো আছে, তাহলে শেয়ারিং করছে, সেই বলছে বোথ শেয়ার ইলেকট্রন অ্যান্ড ডোনেটেড, সেই জন্য সেটা কোভ্যালেন্ট বন্ড হিসেবে কাজ করছে। এগুলো আমি জাস্ট দিয়েছি তোমাদের জানার জন্য। উইদাউট মেটাল আয়ন কোন কোন মেটাল আয়ন কোন কোন এনজাইমে থাকে এগুলো কিন্তু নোটে আছে, নোটে দেখে নেবে, এগুলো বলার কোনো দরকার নেই। এটিপিএ যেমন সোডিয়াম আয়ন, তারপর রুবিস্কোতে যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, অ্যাসকর্বিক অ্যাসিডে যেমন কপারের আয়ন। নেক্সট হচ্ছে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইজ লস্ট হোয়েন দ্য কোফ্যাক্টর ইজ রিমুভড ফ্রম দ্য এনজাইম, এটা এনসিআরটি, হুইচ টেস্টিফাইজ দ্যাট দে প্লে এ ক্রুশিয়াল রোল ইন দ্য ক্যাটালাইটিক অফ এনজাইম অ্যাক্টিভিটি। বাকি পরে যেগুলো হচ্ছে সামারি অফ বায়োমলিকুলস, একদম বইয়ের পিছনে, সেটা আমি আর পড়াচ্ছি না। তো আজকে এখানে শেষ করব। তো আমাদের বায়োমলিকুল চ্যাপ্টার টোটালি শেষ হয়ে গেল, এরপরে আর থাকলো না। আগামী দিনে আমরা প্রশ্ন